Hello aspirant, good morning. Welcome to Success Buzz. Success Buzz ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ 15th জানুয়ারি আজ 15th জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমরা দেখে নেব দিনের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তোমাদের আপকামিং যে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম আসছে বা রেলওয়ের গ্রুপ ডির এক্সাম আসছে সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখন অনেক বেশি আগের থেকে জিজ্ঞাসা করে তোমাদের এক্সামে, তাই কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তোমরা ডেইলি করলে তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক ভালো ফল পাবে। আর আমাদের এই সাকসেস বাজ একাডেমি চ্যানেলে তোমরা ডেইলি ক্লাসে পাবে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, ইংলিশ এবং রিজনিং। এই সমস্ত ক্লাসগুলি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। সঙ্গে সঙ্গে তোমরা আপডেট পেয়ে যাবে এবং আরও তোমরা যে সমস্ত জব অপরচুনিটিগুলো আসছে সেইগুলোর আপডেটও কিন্তু এখানে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। তো আজকের এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস শুরু করব। চলে যাব আমাদের টপিকে যাওয়ার আগে আমরা 14th জানুয়ারিতে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের আলোচনা করেছিলাম সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো আমরা রিভিশন করে নেব, যাতে তোমাদের আরেকবার কোশ্চেনগুলোর সাথে দেখা হয়, তাতে তোমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে পরীক্ষার জন্য। তো প্রথম প্রশ্ন ছিল আগের দিনের। চলো এটা র্যাপিড ফায়ার মোডে আমরা আলোচনা করব। দ্রুততার সঙ্গে তোমরা অবশ্যই এটা মনে করবে বা আমার সঙ্গেও বলতে থাকবে। কেরালার প্রথম প্রজাপতি অভয়ারণ্য বাটারফ্লাই স্যাংচুরি হিসাবে কোনটির নামকরণ করা হয়েছে? কোনটির নামকরণ করা হয়েছে? উত্তর ছিল গ. আরালাম। পরবর্তী প্রশ্ন ছিল আরালাম প্রজাপতি অভয়ারণ্য কেরালার কোন জেলায় অবস্থিত? কোন জেলায়? তাহলে এটা উত্তর হবে, দেখে নাও, খ. কান্নুর জেলায়। পরবর্তী প্রশ্ন ছিল মেজর স্বাতী শান্তা কুমার জাতিসংঘের কোন মিশনের অবদানের জন্য 2025 সালের মহাসচিব পুরস্কার পেয়েছেন? তাহলে কোন মিশনের? উত্তর হবে খ. ইউএন মিস, অর্থাৎ দক্ষিণ সুদানে যে অপারেশন করেছিলেন তিনি, সেই জন্য মহাসচিব পুরস্কার পেয়েছিলেন। মেজর স্বাতী শান্তাকুমার পরিচালিত প্রকল্পটির নাম কি ছিল? এটা নিয়ে একটি প্রকল্প চালিয়েছিলেন যার নাম ছিল, উত্তর হচ্ছে খ. ইকুয়াল পার্টনার্স লাস্টিং পিস। পরবর্তী প্রশ্ন ছিল বিরাট কোহলি কাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন? কাকে টপকে হয়েছেন? উত্তর হচ্ছে খ. কুমার সাঙ্গাকারা। পরবর্তী কোশ্চেন ছিল যে মেঘালয় হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন? কে নিযুক্ত হলেন? তাহলে উত্তর দেখে নাও, খ. বিচারপতি রেবতী মোহিতে ডোরে। ভারতের প্রথম লেগড মোবাইল ম্যানিপুলেটর এর নাম কি? এটার নাম কি হবে? আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম, আজকেও দেখে নাও, উত্তর খ. স্ক্রপ। অবশ্যই মুখস্থ করবে, রিভিশন করবে যাতে তোমাদের মনে থাকে। তারপর স্ক্রপ রোবটটি কোন প্রতিষ্ঠানের স্টার্টআপ দ্বারা তৈরি করা হয়েছে? তাহলে এখানে উত্তর হবে কি? গ. আইআইটি কানপুর। এক্সট্রা রোবোটিক, এটা আইআইটি কানপুরের একটি এক্সট্রা রোবোটিক শাখা, সেখানে এটা স্টার্টআপ যেটা এক্সট্রা রোবোটিক্স তারা তৈরি করেছে। অগ্নি সুরসেনা বিক্সিম চীনা কামালাম বইটির রচয়িতা ইয়ালগাড্ডা লক্ষ্মীপ্রসাদ। এই বইটি কি? এই বইটি যে আমাদের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তার জীবন সম্পর্কে আলোচিত একটি বই, তাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন ছিল এই বইটি কোন ভাষায় লেখা হয়েছিল? তাহলে এটা লেখা হয়েছিল তেলেগু ভাষায়। এবং কিছু স্ট্যাটিক ফ্যাক্ট যেটা তোমাদের অনবরত এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, সেটা আবার তোমাদের দিয়েছিলাম আগের দিনে, আজকেও একবার দেখে নাও, তোমরা একবার পড়ে নাও এটা দেখে। 2028-এর 34তম সামার অলিম্পিক কোথায় হচ্ছে? লস অ্যাঞ্জেলস, ইউনাইটেড স্টেট। 2032-এ 35তম সামার অলিম্পিক হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়া। উইন্টার অলিম্পিকগুলো আমরা দেখে নেব। 2026 সালে 25তম উইন্টার অলিম্পিক হবে মিলান অ্যান্ড কর্টেন ডি আম্পোজ, ইতালিতে। এবং 2030 সালে 26তম উইন্টার অলিম্পিক হবে ফ্রেঞ্চ আল্পস, ফ্রান্সে। 2034-এ 27তম ও কোথায় হবে? উড, ইউনাইটেড স্টেটে। আগের দিনে একটা হোমওয়ার্ক কোশ্চেন দিয়েছিলাম,
অনেকেই অ্যান্সার করেছো যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি অবস্থিত? তাহলে উত্তরটা দেখে নাও যারা, যারা উত্তর করোনি। উত্তরটা হবে উত্তর হবে খ আলিপুরদুয়ার। তো আজ এই যে আমাদের অগ্নি পরীক্ষা বলে একটি নতুন ব্যাচ তৈরি হয়েছে। এখানে অনেকে অ্যাডমিশন আর সামান্য কিছু সিট বাকি আছে। যে যারা মাঠ পাস করে যাচ্ছ বা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ WBP কনস্টেবলের, তাদের জন্য অভিজ্ঞ শিক্ষক দ্বারা ইন্টারভিউ এর পুরোপুরি সম্পূর্ণরূপে গাইড করা হবে। এখানে যারা এই সিস্টেমে আছে এবং সিস্টেমের সঙ্গে যারা ইতিমধ্যে এই স্টেপগুলো পার করেছে, পরীক্ষায় পাস করেছে, সেই সমস্ত অভিজ্ঞ টিচার দ্বারা তোমাদের কিন্তু ইন্টারভিউ এর গাইড দেওয়া হবে। এই গাইড পেতে তোমরা নিচের যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবে। তো আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি হলো খুবই গুরুত্বপূর্ণ 9th এডিশন অফ ইন্দাস ফুড 2026 ইন্দাস ফুড 2026 এর নবম সংস্করণ। এটা নবম সংস্করণ, প্রথমেই মনে রাখতে হচ্ছে যে 9th এডিশন হচ্ছে ইন্দাস ফুড 2026 এর। এটা কে চালু করেছেন বা কে এর ইনঅ্যাগুরেট করেছেন? ইনঅ্যাগুরেট করেছেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্ট ইন্দাস ফুড 2026 এর সংস্করণ করেছেন। অর্থাৎ তোমরা এখানে মনে রাখছো যে 9th এডিশন ইন্দাস ফুড 2026, এটা 9th এডিশনের কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান এর ইনঅ্যাগুরেট করেছেন বা উদ্বোধন করেছেন। তাহলে এই আয়োজন কি করেছেন? এই যে ইন্দাস ফুড 2026 এর আয়োজক হচ্ছে সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে ট্রেড প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে বলা হচ্ছে TPCI। এই TPCI দ্বারা আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ কারা করবে এই প্রদর্শনীতে? 30টির বেশি দেশ থেকে প্রায় 2200 বেশি প্রদর্শক এখানে অংশগ্রহণ করবে। এখানে প্রায় 15,000 আন্তর্জাতিক ক্রেতা অংশগ্রহণ করবে। তাহলে এখানে আরেকটা জিনিস, এখানে এই যে ইনঅ্যাগুরেট করেছে বা উদ্বোধন করেছে, এখানে একটা উম প্রকল্প নেওয়া হয়েছে বা একটা উদ্দেশ্যের সঙ্গে নেওয়া হয়েছে, যেটা আবুধাবি ফুড হাবের মাধ্যমে এই উদ্যোগটি চালু করা হয়েছে, যাতে দুদেশের মধ্যে খাদ্য সরবরাহ ব্যবস্থা আরো উন্নত হয়। অর্থাৎ এখানে আবুধাবির উপর ফোকাস করে কিন্তু উদ্যোগটি চালু করা হয়েছে, যাতে দুদেশের মধ্যে খাদ্য সরবরাহ আরো উন্নত হয়। এখানে প্রশ্ন কি হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য বা পরীক্ষায় আসতে পারে, আসার মতো প্রশ্ন হচ্ছে, ইন্দাস ফুড 2026 এর নবম সংস্করণটি কোথায় আয়োজিত হয়েছে? কোথায় আয়োজিত হয়েছে? গ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশে। তারপর ভারতের 2026 সালে ব্রিক্স এর সভাপতিত্ব গ্রহণ করতে চলেছে। এটা তো তোমরা আগের দিন ক্লাসে করিয়েছি যে ব্রিক্স এর 2026 সালে ভারত সভাপতিত্ব নেবে এবং এই উপলক্ষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আনুষ্ঠানিকভাবে থিম, লোগো এবং ওয়েবসাইট উদ্বোধন করেছে। তাহলে এর উপলক্ষে কি করেছেন আমাদের বিদেশমন্ত্রী যিনি আছেন এস জয়শঙ্কর, তিনি এর থিম বা লোগো এসবগুলো আজকে উদ্বোধন করেছেন। তাহলে থিম কি রেখেছেন? বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। অর্থাৎ এর বাংলা হচ্ছে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিউম্যানিটি ফার্স্ট অর্থাৎ মানবতা সবার আগে এবং পিপল সেন্ট্রিক অ্যাপ্রোচ দর্শনের উপর ভিত্তি করে তৈরি। এটা 2026 সালে ব্রিক্স এর 20 বছর সম্পূর্ণ হতে চলেছে। এটা অবশ্যই মনে রাখবে, কোনো জিনিস 10 বছর, 20 বছর বা 50 বছর, 100 বছর হলে সেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয় সেই সংস্থাগুলো। তাহলে এটা কত বছর পূর্ণ করতে চলেছে? এটা 2026 সালে 20 বছর পূর্ণ করতে চলেছে। এর পদ্মফুল থেকে অনুপ্রাণিত যে লোগোটি কিন্তু পদ্মফুল থেকে অনুপ্রাণিত। ভারতের জাতীয় ফুল পদ্ম, তোমরা জানো। এই পদ্মফুল দ্বারা অনুপ্রাণিত হয়ে যা ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন হিসাবে আরকি এটা দেখায়। সেইজন্য এই পদ্মফুলকে লোগো হিসাবে ব্যবহার করা হয়েছে এবং যে কালার গুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই কালার গুলো কিন্তু তোমাদের সব দেশের মিলিয়ে যে ব্রিক্স কান্ট্রি গুলো আছে, এই ব্রিক্স কান্ট্রি গুলোর থেকে কালার নিয়ে, যাদের জাতীয় কালার, সেই সমস্ত কালার গুলো নিয়ে কিন্তু এই লোগোটি তৈরি করা হয়েছে। আর নমস্তে মুদ্রা বলে একটি এখানে নেওয়া হয়েছে, যেখানে লোগো
এই লোগোর মাঝখানে দু হাত জোর করে নমস্তে জানানোর চিত্র রয়েছে, যা সম্মান, আতিথেয়তা এবং অন্তর্ভুক্তমূলক সহযোগিতার প্রতীক। এই যে নমস্তে বলে যেটা দেখতে পাচ্ছ এখানে, নমস্তে বলে যে এই যে এখানে যে লোগোটা দেখাচ্ছে, এটা কেন? এটা হচ্ছে জোর করে নমস্ত করে জানানো হচ্ছে, যাকে সম্মান, আতিথেয়তা, অন্তর্ভুক্তমূলক সহযোগিতার প্রতীক হিসাবে দেখানো হয়েছে। তাহলে প্রথম তোমরা গুরুত্বপূর্ণ হচ্ছে থিম মনে রাখছো, বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। এই থিমটা মনে রাখছো 2026 সালে ব্রিক্সের। এই ব্রিক্সের ফরমেশন কত সালে হয়? ফরমেশন হয়, তোমরা দেখে নাও, 16ই জুন 2009। ফাউন্ডেশন অ্যাট কোথায় হয়? রাশিয়াতে হয় ফার্স্ট ব্রিক্স সামিট। ঠিক আছে। মেম্বারশিপ কোথায়? ব্রাজিল, চায়না, ইথিওপিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সাউথ আফ্রিকা, ইউনাইটেড আরব এমিরেটস, এইগুলো মেম্বারশিপ। এই মেম্বারশিপ দেশগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত মানে কোশ্চেন আসে পরীক্ষায়, যে ব্রিক্সের নতুন মেম্বার কে হলো বা ব্রিক্সের কতগুলো মেম্বার আছে সেইগুলো। দেখো মেম্বারগুলোর আমি তোমাদের যে জাতীয় পতাকা সেগুলো তোমাদের এই পাশে রেখেছি, দেখে নেবে অবশ্যই একবার। অর্থাৎ এখান থেকে কোশ্চেন তোমাদের কি হতে পারে পরীক্ষায়? ভারতের সভাপতিত্বে ব্রিক্স 2026 এর থিম কি? 2026 এর থিম উত্তর কি হবে? গ, বিল্ড ইং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। 2026 সালে ব্রিক্সের লোগোর কেন্দ্রে কোন মুদ্রাটি প্রদর্শিত হয়েছে? কোন মুদ্রাটি প্রদর্শিত হয়েছে? তাহলে উত্তর দেখো, নমস্তে মুদ্রা, অর্থাৎ খ হবে। তারপর মহারাষ্ট্রের নাভি মুম্বাইয়ে নির্মা নির্মাণধীন আন্তর্জাতিক বিমানবন্দরটি নাম রাখা হয়েছে প্রয়াত জননেতা ডি.বি. পাটিল এর নামে। আনুষ্ঠানিক নাম হবে লোকনেতা ডি.বি. পাটিল নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর। অর্থাৎ নাভি মুম্বাই এয়ারপোর্টটা যেটা ছিল বা যেটা রিনিউ হচ্ছে, সেখানে নতুন নাম রাখা হচ্ছে কি? লোকনেতা ডি.বি. পাটিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। এর ইনঅ্যাগুরেট অর্থাৎ উদ্ভাবন কে করেছেন? সিএম সিএম ফাডনাভিস। তাহলে নাভি মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরটির নামকরণ কার নামে করা হয়েছে? তাহলে উত্তর কি হবে? খ, ডি.ভি. পাটিল। তার পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রথম মানেই এটা পরীক্ষায় আসবে তোমাদের সামনে। রাজস্থানের বামনওয়াস কঙ্কর পঞ্চায়েত রাজ্যের প্রথম সম্পূর্ণ জৈব গ্রাম সংস্থা, ফুললি অর্গানিক ভিলেজ বডি হিসাবে স্বীকৃতি লাভ করেছে। তাহলে অবস্থান এটি কোথায়? রাজস্থানের রাজধানী জয়পুর জেলার অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত। উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য কেন? বামুনওয়ার কঙ্কার পঞ্চায়েতকে সম্পূর্ণ জৈব গ্রাম সংস্থা কেন বলা হয়েছে? কারণ রাসায়নিক সার ও কীটনাশক ক্ষতিকারকের প্রভাব থেকে মাটিকে রক্ষা করে সাধারণ মানুষের কাছে বিষমুক্ত খাবার পৌঁছে দেওয়ার কিন্তু এর উদ্দেশ্য। অর্থাৎ এখানকার মানুষ সাধারণত যে ইউরিয়া বা ডিএপির মতো রাসায়নিক সার পুরোপুরি বন্ধ করে দিয়ে তারা ভার্মো কম্পোস্ট বা কেঁচো সার, গোবর সার, এই সমস্ত সার ব্যবহার করে তারা উৎপাদন করে। সেই জন্যই এই গ্রাম পঞ্চায়েতকে বলা হয়েছে ফুললি অর্গানিক ভিলেজ বডি। তাহলে এখান থেকে কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় সেট হচ্ছেই সামনের পরীক্ষায়। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে রাজস্থানের কোন পঞ্চায়েতে সম্প্রতি রাজ্যের প্রথম জৈব ফুললি অর্গানিক পঞ্চায়েত হিসাবে ঘোষিত হয়েছে? তাহলে উত্তর কি হবে? এর উত্তর হবে খ, বামনওয়াস কঙ্কার। ভারতের প্রথম রাজ্য কোনটি যা সম্পূর্ণ জৈব রাজ্য হিসাবে স্বীকৃতি? এটা কিন্তু তোমাদের একটা স্ট্যাটিক কোশ্চেন এখানে অ্যাড করেছি, যে প্রথম রাজ্য কোনটি হয়েছিল যেটা ফার্স্ট অর্গানিক স্টেট হিসাবে পরিচিত হয়েছিল? এটা উত্তর হবে গ, এটা 2016 সালে হয়েছিল। এটা তোমরা মনে রাখবে যে ফার্স্ট অর্গানিক স্টেট কিন্তু হয়েছিল সিকিম। গ, এবং কোন জেলা পঞ্চায়েত হচ্ছে বামনওয়াস কঙ্কার। রিসেন্টলি যেটা নিউজে আছে বামনওয়াস কঙ্কার। ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে ভারতের প্রথম সৌরশক্তি চালিত স্পাই ড্রোন, সোলার পাওয়ার স্পাই ড্রোন। এটা ভারতে প্রথম যুক্ত হতে চলেছে। এটি হ্যাপস অর্থাৎ হাই অ্যালটিটিউড সিউডো স্যাটেলাইট প্রযুক্তির ড্রোন। এটি সাধারণ ড্রোনের
চেয়ে অনেক উঁচুতে প্রায় 65,000 ফুট বা তার বেশি উঁচুতে উঠতে পারবে। এটি মূলত এইচএএল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর কিছু ভারতীয় স্টার্টআপের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। মূলত এটা এইচএএল দ্বারা তৈরি হয়েছে একটা স্পাই ড্রোন, যেটা সোলার পাওয়ারড হচ্ছে। তাহলে এখান থেকে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন অবশ্যই আসতে পারে যে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চলা ভারতের প্রথম সৌরশক্তি চালিত ড্রোনটি কি ধরনের প্রযুক্তির অন্তর্গত? কি ধরনের প্রযুক্তির অন্তর্গত? উত্তর হবে খ এইচএপিএস হাই অ্যালটিটিউড সিউডো স্যাটেলাইট প্রযুক্তির এটা অন্তর্গত। তারপর জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা 2026 ন্যাশনাল রোড সেফটি উইক, এটা ভারত সরকার প্রতি বছরই, কিন্তু এটা 11ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত বিশ্বব্যাপী নয়, সরি, দেশব্যাপী এটা কিন্তু পালন করা হয়, ন্যাশনাল রোড সেফটি উইক। এই সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ দ্বারা এটা নিয়োজিত হয়েছে। এ বছরে সরকারের ভিশন কি ছিল? ভিশন জিরো লক্ষ্যের উপর জোর দেওয়া হয়েছে, অর্থাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা শূন্যে নামিয়ে আনা। এটার মূল উদ্দেশ্য যে ন্যাশনাল রোড সেফটি উইক, এটার মূল উদ্দেশ্যই কিন্তু যে রোড অ্যাক্সিডেন্টকে কমানো, অর্থাৎ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জাগিয়ে রোড অ্যাক্সিডেন্টকে কমানোর জন্য কিন্তু এই ন্যাশনাল রোড সেফটি উইক পালন করা হয় 11ই থেকে 17ই জানুয়ারি প্রতি বছরই পালন করা হয়। এটি পালন করে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার। এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে 2026 সালে জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ কবে পালিত হয়েছে? উত্তর হচ্ছে খ 11 থেকে 17ই জানুয়ারি। পরবর্তী ভারতের জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ কোন মন্ত্রক দ্বারা আয়োজিত হয়েছে? কোন মন্ত্রক দ্বারা আয়োজিত হয়েছে? উত্তর হবে গ সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট। মিনিস্ট্রি অফ কি হচ্ছে এখানে একবার দেখে নাও, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মিনিস্টার দ্বারা পালন করা হয়েছে। গত 6ই জানুয়ারি 2026 তারিখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বর্তমানে শ্রী ধর্মেন্দ্র প্রধান, অর্থাৎ আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে আছেন, তার নাম কি? ধর্মেন্দ্র প্রধান বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভারতের ভাষার 55টি ধ্রুপদী সাহিত্যকর্ম ক্লাসিক্যাল লিটারেচারে প্রকাশ করেছেন। কি এটার উদ্দেশ্য কি ছিল? যে ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 এর সাথে সামঞ্জস্য রেখে তরুণ প্রজন্মের কাছে প্রাচীন জ্ঞান এবং সাহিত্য পৌঁছে দেওয়া এটার প্রধান উদ্দেশ্য ছিল। ভাষার বৈচিত্র্য, এখানে 55টি কাজের মধ্যে কেবল সংস্কৃত নয় বরং তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, উড়িয়া এবং ধ্রুপদী বাংলা সহ ভারতের সমস্ত স্বীকৃত ধ্রুপদী ভাষার সাহিত্য স্থান পেয়েছে। ডিজিটাল অ্যাক্সেস বলতে এখানে বইগুলি কেবল মুদ্রা আকারে নয় বরং সরকারের দীক্ষা এবং অন্যান্য ডিজিটাল লাইব্রেরি প্ল্যাটফর্মে ইবুক হিসাবে পাওয়া যাবে, অর্থাৎ এই বইগুলো কি হবে যে ইবুক প্ল্যাটফর্ম আছে সরকারের দীক্ষা বলে, সেখানেও পাবে। কত তারিখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী 55টি ধ্রুপদী সাহিত্যকর্ম প্রকাশ করেছেন? কত তারিখে? উত্তর হবে খ 6ই জানুয়ারি 2026। ইন্টারসেক 2026 দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। DWTC সেন্টারে ইন্টারসেক্স 2026 অনুষ্ঠিত হয়েছে। এটি প্রদর্শনীর 27তম সংস্করণ। তারিখ জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এটা হয়। স্থান দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার DWTC, সংযুক্ত আরব আমিরাতে UAE-তে এটা হয়েছে। আয়োজক কে ছিল? মেস ফ্রাঙ্কফুর্ট মিডল ইস্ট বলে এরা আয়োজক করেছে। ইন্টারসেক্ট 2026 এর প্রদর্শনের 5টি বিভাগ ছিল। এই 5টি বিভাগ দেখে নেব। প্রথম বিভাগ হচ্ছে বাণিজ্যিক ও পেরিমিটার নিরাপত্তা। দ্বিতীয় বিভাগ কি ছিল? সাইবার সিকিউরিটি। তৃতীয় ছিল অগ্নি উদ্ধার কাজ, ফায়ার অ্যান্ড রেস্কিউ। এই বিষয়ের উপর কিন্তু সবচাইতে জোর দেওয়া হয়েছে এবছর, ফায়ার অ্যান্ড রেস্কিউ। তারপর ছিল নিরাপত্তা ও স্বাস্থ্য এবং শেষ বা 5 নম্বর ছিল পুলিশ ও হোমল্যান্ড সিকিউরিটি। প্রতি ইন্টারসেক্ট 2026 প্রদর্শনী কোন শহরে আয়োজিত হচ্ছে? কোন শহরে আয়োজিত হচ্ছে? অর্থাৎ উত্তর হবে খ দুবাই। ইন্টারসেক্ট 2026 এর প্রধান ফোকাস এরিয়া কোনটি? প্রধান ফোকাস এরিয়া নিরাপত্তা, সুরক্ষা এবং অগ্নি সুরক্ষা। আজকে স্ট্যাটিক পার্টে তোমাদের উত্তরপ্রদেশ সম্পর্কে জেনে নেব। উত্তরপ্রদেশের
ক্যাপিটাল লখনৌ, চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ, গভর্নর আনন্দ কি আন- আনন্দিবাই আনন্দিবেন প্যাটেল, ন্যাশনাল পার্ক দুধওয়া, টাইগার রিজার্ভ দুধওয়া, পিলিভিত, আমনগড়, রানীপুর। তাহলে এই টাইগার রিজার্ভ কিন্তু পরীক্ষায় তুলে দেয় যে তাহলে উত্তরপ্রদেশের মেন টাইগার রিজার্ভগুলো কি কি? দুধওয়া, পিলিভিত, আমানগড়, রানীপুর। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কি কি আছে? কাট্টারিনিয়া ঘাট, হস্তিনাপুর, কৃষ্ণাপুর, মহাবীর স্বামী, রানীপুর। তারপর আছে হচ্ছে চন্দ্রাপ্রভা, কাইমুর, শোলে। এইগুলো কিন্তু আছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তাহলে তোমাদের হোমওয়ার্ক কোশ্চেনে থাকছে, পশ্চিমবঙ্গে কোন জেলা ভারতের নৌবাহিনীর একটি নতুন স্থায়ী নৌঘাঁটি স্থাপন করতে চলেছে? তাহলে এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে এর উত্তর কি হচ্ছে। আজকের সেশন এই পর্যন্তই। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে তোমাদের পরবর্তী ইম্পর্টেন্ট ক্লাসগুলোর জন্য।